সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এপিআই জিনিসটা দেখব। এপিআই, সো এপিআই ফুল ফর্ম যেটা বলতেছিলাম যে এপিআই ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো এখানে যে লাস্ট লেটার আই সেটা হচ্ছে ইন্টারফেসকে ইন্ডিকেট করে। সো লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে a means or way to interact with something, that is called interface. আপনারা যদি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে থাকেন, আই মিন which you guys of course have done 111, so most likely পাইথনে সবাই করেছেন। এছাড়াও যদি আদার কোনো নলেজ থেকে থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস such as জাভা and etc. সো এখানে আপনারা হচ্ছে ইন্টারফেস কিওয়ার্ডের সঙ্গে পরিচিত ছিলেন। সো ইন্টারফেস জিনিসটা যেটা বললাম যে it provides a means to interact with something. যদি রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিই, let's think of a car. You can think of bike as well. So আমরা জানি যে গাড়ি বা হচ্ছে মানে different vehicles that we have gears. So we start the vehicle at gear 1, then slowly we want to increase the speed, so we change the gear. So যখন গিয়ারটা চেঞ্জ করতে হয়, আমরা কিন্তু কখনো যে ইঞ্জিনের যে পার্টস গুলো আছে সেটা খুলে ভিতরে যে অ্যাকচুয়াল গিয়ারটা থাকে সেটাতে কিন্তু কখনো হাত দিই না, সেটা কখনো আমরা চেঞ্জ করি না, রাইট? সো আমরা তাহলে চেঞ্জ করি কিভাবে? We are provided with something যেটা দিয়ে হচ্ছে গিয়ারটা শিফট করা হয়। সো gear shifter বলে, so some sort of lever is there to interact with the gear. Then যদি হচ্ছে আমরা এটিএম মেশিনের কথা বলি, সো এখানে হচ্ছে আমাদের শিফটার থাকে বেসিক্যালি। নেক্সট যেটা বললাম যে এটিএম, সো এটিএম থেকে আমরা হচ্ছে বুথ থেকে ক্যাশ উইথড্র করি। সো এখন এটিএম মেশিনের পিছনে হচ্ছে টাকা স্টোর থাকে ইন আ লকার সেফলি, বাট দ্য সেম আইডিয়া যে আমরা কিন্তু হচ্ছে ওই লকারে ডিরেক্টলি হাত দিই না, রাইট? সো হোয়াট ডু ইউ ডু? আমাদের সামনে মেশিনের হচ্ছে একটা স্ক্রিন থাকে where we see things. It has some buttons or basically the touch screen হয় those options, right? And হচ্ছে যে কার্ড ইনসার্ট করার হচ্ছে একটা অপশন থাকে, and there is a place যেটাতে হচ্ছে ক্যাশ উইথড্র। সো all those things বেসিক্যালি ওইটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে এটিএম মেশিনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতেছি। তাহলে আমার সামনে বেসিক্যালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এটিএম এর ইন্টারফেস। সো এবং সেই ইন্টারফেস দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা ক্যাশ উইথড্র করতেছি। সো বেসিক্যালি আই ডোন্ট নো, যখন কার্ডটা আমি ইনসার্ট করি ইন দ্য এটিএম মেশিন, আমার কার্ডটা যখন আমি ইনসার্ট করি, সো আই ডোন্ট নো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি হয়, কি কোড লেখা আছে, কিভাবে হচ্ছে কার্ডটা ভ্যালিড সেটা চেক করা হয়, কিভাবে হচ্ছে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড ফাইনালি যখন আই প্রেস দ্য বাটন যে আমি এত টাকা উইথড্র করতে চাই, ঠিক কিভাবে হচ্ছে মেশিনটা টাকা কাউন্ট করে আমাকে দিয়ে দিচ্ছে। সো অল দোজ থিংস আর হিডেন, রাইট? বাট আমার সামনে শুধু সেই ইন্টারফেসটা থাকে যেটা দিয়ে আমি হচ্ছে ইন্টারঅ্যাক্ট করি এবং আমার সেই যে রিকোয়ার্ড জিনিসপত্র দরকার আমরা সেটাতে বেসিক্যালি ইনপুট দিতে পারি। তাহলে ইন্টারফেস হচ্ছে সেই জিনিসটাকে ইন্ডিকেট করে। তো বেসিক্যালি দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ এ সিস্টেম, দেয়ার ইজ এ মেশিন অর এটসেট্রা যেটাতে আপনি ইন্টারঅ্যাক্ট করতে চান, বাট সেটা হচ্ছে টেকনিক্যাল আর সেটাতে ডিরেক্টলি অ্যাক্সেস করা স্টাফ। তো আমাদের জন্য ফ্রম ইউজার এন্ড পয়েন্ট বা যারা হচ্ছে নন টেকনিক্যাল পার্সন তাদের জন্য বেসিক্যালি যেটা প্রোভাইড করা হয় সেটাকে বেসিক্যালি বলা হয় ইন্টারফেস। অ্যান্ড ফর দিস কার গিয়ার শিফট করতে গেলে আপনার যেটা দরকার সেটা হচ্ছে দ্য শিফটার। সো দ্যাটস দ্য ইন্টারফেস টু কানেক্ট উইথ দ্য গিয়ার। And এখানে এটিএম মেশিনের যে স্ক্রিন and everything, that's the way to interact with the ATM. So this entire thing is the interface to interact with the ATM. So I guess now you guys understand যে ইন্টারফেস বলতে কি বোঝায়। So এখন ইন্টারফেস যদি বুঝে থাকেন, there's not much technicality in understanding API বলতে কি বোঝায়। তো যেটা বললাম যে API stands for Application Programming Interface, তাহলে you understand যে API is also an interface. And first দুই লেটারটা হচ্ছে ইন্ডিকেট করে যে এই ইন্টারফেসটা দিয়ে আমরা কিসে কানেক্ট করতেছি। যেমন এখানে শিফটার, গিয়ার শিফটার দিয়ে বোঝায় যে আমরা গিয়ারের সঙ্গে কানেক্ট করার ট্রাই করি। এখানে ইন্টারফেস দিয়ে বোঝায় আমরা এটিএম এর সঙ্গে ইন্টারেক্ট করার ট্রাই করি। আর এই এপিআই দিয়ে বোঝায় there is an interface that connects with a program. The P stands for program and there is an application, right?
বেসিক্যালি ইউ রোট এ প্রোগ্রাম যেটা দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছেন। সো দিস অ্যাপ্লিকেশন এটাতে বেসিক্যালি আমরা ইন্টারাক্ট করার জন্য হচ্ছে যে ইন্টারফেসটা ইউজ করি সেটাকে বলা হয় দি এপিআই। সরি, ওকে। সো কারো কোনো কোয়েশ্চেন আছে এপিআই জিনিসটা বলতে কি বোঝায় সেটা নিয়ে, বা ডু ইউ গাইস আন্ডারস্ট্যান্ড ইন এ নাটশেল যে এপিআই জিনিসটা কি? এটা obviously খুবই লো লেভেল, হাই লেভেল একটা এক্সাম্পল, আর ইন ডেপথে যাওয়া যায়, বাট উই ডোন্ট নিড দ্যাট ফর দিস ক্লাস। এপিআই নিয়ে হচ্ছে যদি ইন্ট্রোডাকশন দিয়ে হচ্ছে লেকচারে যাওয়া লাগে, সো ইট উইল টেক এন এন্টায়ার ক্লাস বেসিক্যালি, বিকজ এপিআই ইজ আ মাস্ট টপিক। সো বাট আমাদের জানার জন্য দিস মাচ ইজ এনাফ। সো কারো কোনো কোয়েরি আছে? না থাকলে বেসিক্যালি উইল জাস্ট ডিরেক্টলি গো টু দ্য ডেমনস্ট্রেশন। Okay, I guess কারো কোনো কোয়েরি নাই। Next, understand then what is Postman. Okay. আচ্ছা, সো এখন যেটা বলতেছিলাম যে এপিআই দিয়ে তাহলে কি করতেছি আমরা, উই আর বেসিক্যালি কানেক্টিং টু অ্যান অ্যাপ্লিকেশন। একটা অ্যাপ্লিকেশনে কানেক্ট করে আমরা পোস্টম্যান ইউজ করি। সো পোস্টম্যান ইউজ করে বেসিক্যালি কি করা হয়, সো অ্যাজ আই সেড এপিআই টেস্টিং। তো এপিআই বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশনে কানেক্ট করা বলতে বোঝায় যে ইট কানেক্টস টু দি অ্যাপ্লিকেশনস সার্ভার, এন্ড আমরা বেসিক্যালি ওই সার্ভার থেকে ইউ গাইস আন্ডারস্ট্যান্ড যে আমরা ইনফরমেশন ফেচ করে ট্রাই করি, ডিফারেন্ট ডেটা ফেচ করে ট্রাই করি। সো পোস্টম্যান হচ্ছে টুল যেটা আমাদেরকে হচ্ছে এপিআই দিয়ে ওই অ্যাপ্লিকেশন বা সার্ভারে কানেক্ট করে সেটা বোঝানোর ট্রাই করে যে ইফ দ্য এপিআই ইজ ওয়ার্কিং অর নট। So you guys can say also the API is also an address linked to a certain server or application. যেহেতু আমরা হচ্ছে ওয়েব ব্রাউজার রিলেটেড বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনে ডেভেলপ করবো ইন্টারনেটে কানেক্টেড থেকে, সো আমরা জিনিসপত্রগুলোকে ইউআরএল বা হচ্ছে যে অ্যাড্রেস, এই জিনিসগুলোতে বেসিক্যালি হচ্ছে অ্যাড্রেস করা ট্রাই করি। সো এই এপিআই বেসিক্যালি কাইন্ডা হ্যাজ আ লিঙ্ক ফর অ্যাড্রেস টু দ্য সার্ভার। এখন এটাকে টেস্ট করার জন্য বেসিক্যালি আমাদের একটা টুল দরকার হয়, এন্ড সেটাই বেসিক্যালি হচ্ছে Postman. There are other tools available, and one of the other common one is Insomnia, I think. But Postman is just a very lightweight application. It install for and everything. It is very easy. So you can basically also more or less এটা বেসিক্যালি ইনস্টল করা। So not necessarily যে আপনি হচ্ছে Postman দিয়ে কাজ করবেন, যেটা বললাম যে আদার টুলস অ্যাভেলেবল সেটা দিয়ে হচ্ছে সেম কাজগুলোই করা যায় যেটা Postman দেওয়া হয়, বাট আমরা হচ্ছে এই কোর্সের সিঙ্ক্রোনাইজেশনের জন্য সবাই হচ্ছে Postman-টি ইউজ করে। ওকে, জাস্ট আ মিনিট। সো যেটা বললাম যে আমরা হচ্ছে যে Postman-টাই হচ্ছে মূলত সবাই ইউজ করে ট্রাই করি। তাহলে Postman দিয়ে যেহেতু আমরা এপিআই টেস্ট করবো, সো উই নিড টু নো যে আমাদের এপিআই বলতে কি বোঝায়। সরি, মানে যে এপিআইটা নিয়ে আমরা কাজ করবো সেই এপিআইটা কি বোঝায় সেটা আমাদেরকে জানতে হবে। সো এখন এই জন্য হচ্ছে আমরা হচ্ছে গিটহাব থেকে একটা প্রজেক্ট ইউজ করে ট্রাই করবো। সো এখানে হচ্ছে বেসিক্যালি এই যে প্রজেক্টটা, সেই প্রজেক্টে হচ্ছে এপিআই এর ডিটেলস ইনফরমেশন দেয়া আছে। সো নাও আপনারা যখন প্রজেক্ট ক্রিয়েট করে অ্যাসাইনমেন্ট করবেন, সো ওইটার ডিটেলস তো হচ্ছে লিখতে হচ্ছে না, অ্যাজ ইউ নো যে আপনি কোন এপিআই দিয়ে কি কাজ করবেন, সেটা হচ্ছে কি কি এন্ড পয়েন্টস থাকবে, এটসেট্রা এটসেট্রা। সো এটার ডকুমেন্টেশন দরকার নেই, বাট যখন আপনারা বেসিক্যালি প্রজেক্ট গিটহাবে পুশ করবেন, so it is always a standard practice. Say you have a written file and other notes and etc.
in addition to that আপনার যদি হচ্ছে ক্রুড রিলেটেড প্রজেক্ট হয়ে থাকে, আই থিঙ্ক যে আপনারা ক্রুড টার্মটার সঙ্গে পরিচিত, যেটাকে বলা হয় যে ক্রিয়েট, রিট্রিভ, আপডেট, ডিলিট, এই টাইপের প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করে ট্রাই করি। সো এই অ্যাপ্লিকেশনগুলো যদি থাকে, সো সেই এপিআই এক্সপ্লেনেশনটা যেন হচ্ছে আপনার এরকম একটা ফাইলে থাকে। ফাইন। সো আমাদের যে প্রজেক্টটা এখানে যেটা বুক রিলেটেড একটা প্রজেক্ট, তো সেই যে অ্যাপ্লিকেশনটা ওইটা রিচ করার জন্য যে এপিআই, এটা বললাম যেটা আছে অ্যাড্রেস। সো এটা হচ্ছে সেই অ্যাড্রেসের ইনফরমেশন যেটা দিয়ে বেসিক্যালি আমরা সেই প্রজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবো। সো ফার্স্ট অফ অল ইউ নিড দি অ্যাড্রেস অফ এপিআই, রাইট? সো আমরা সেই অ্যাড্রেসটা খুঁজে পেয়েছি। নেক্সট উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে এন্ড পয়েন্টস বলতে কি বোঝায়। So যেহেতু বলতেছিলাম যে ফার্স্ট অফ অল দ্য এপিআই মিনস দি অ্যাড্রেস টু সামথিং, টু অ্যান অ্যাপ্লিকেশন, তাহলে এটাকে এখন আমরা যদি একটু চিন্তা করি এজ অ্যান অ্যাকচুয়াল অ্যাড্রেস ইন ফিজিক্যাল অ্যাড্রেস ফর সাম লোকেশন। তো একটা লোকেশনে লেটস সে যে দেয়ার আর ডিফারেন্ট শপস, so you can say barber shops in one building, then there is shopping complex in one building, and maybe a supermarket in one building. So you go to, let's say, Gulshan, so that's your মেইন অ্যাড্রেস। এইসব সবগুলো জিনিস হচ্ছে গুলশান এরিয়াতে এক্সিস্ট করে। এখন গুলশানে যাওয়ার পরে দেয়ার আর রোডস এজ ইউ আন্ডারস্ট্যান্ড হুইচ উইল লিড টু ডিফারেন্ট বার্বার শপস, শপিং মলস অ্যান্ড শপিং সেন্টার্স এটসেট্রা। তাহলে এই যে রোডগুলো, রাইট, দিজ আর ডিফারেন্ট অ্যাড্রেসেস। সো ইউ ক্যান সে যে দিস ইজ G1, দেন G2 অ্যান্ড G3। তাহলে এন্ড পয়েন্ট বোঝায় যে আমরা একটা এপিআই দিয়ে বেসিক্যালি হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনের দিস গুলশান লোকেশনটাকে বেসিক্যালি অ্যাক্সেস করি। And then using endpoints আমরা হচ্ছে ডিফারেন্ট সার্ভিসেস অ্যাভেলেবল থাকে, সেগুলোকে বেসিক্যালি অ্যাভেল করা ট্রাই করতে পারি। তাহলে এন্ড পয়েন্ট বেসিক্যালি সেটাকে ইন্ডিকেট করে যে একটা প্রজেক্টের কথা যদি আমি বলি, যেটা বললাম যে ধরনের ক্রুড, রিট্রিভ, আপডেট, ডিলিট অ্যাপ্লিকেশনস থাকে, তাহলে আমরা ইউজুয়ালি যেটা করে ট্রাই করি যে একটা এপিআই সেট করি যেটা দিয়ে হচ্ছে আমরা পুরো প্রজেক্টটাকে অ্যাক্সেস করবো। বাট যখন ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা একটা ডিফারেন্ট এন্ড পয়েন্ট ক্রিয়েট করে ট্রাই করি, সেটা দিয়ে হচ্ছে ক্রিয়েট রিলেটেড সব কাজ করি। দেন হচ্ছে আমরা যখন রিট্রিভ করতে চাই সেটার জন্য হচ্ছে এপিআই দিয়ে অবশ্যই এই মেইন প্রোগ্রামে রিচ করার পরে আমরা স্পেসিফিক অ্যাড্রেসে যাচ্ছি যে কোথায় রিট্রিভ করা হয়, তাহলে সেটার জন্য আরেকটা নতুন এন্ড পয়েন্ট ক্রিয়েট করি ফর রিট্রিভ, ফর ক্রিয়েট। তো সিমিলারলি হচ্ছে আমরা আলাদা আলাদা অপারেশনসের জন্য আলাদা আলাদা এন্ড পয়েন্টস হচ্ছে ক্রিয়েট করে ট্রাই করি। এন্ড পয়েন্ট হচ্ছে সেই জিনিসটাকে ইন্ডিকেট করে। তো এখানে যে বুক প্রজেক্টটা ক্রিয়েট করলে, এখানে বেসিক্যালি আপনি যেটা করতে পারেন যে এটা একটা কাইন্ড অফ ওয়েব স্টোরের মতো। সেই ওয়েব স্টোরে অবশ্যই আপনি হচ্ছে বুক ব্রাউজ করতে পারেন বা হচ্ছে ভিউ করতে পারেন, আপনি অর্ডার করতে পারেন, আপনি যদি কোনো অর্ডার ক্রিয়েট করে থাকেন ডুপ্লিকেশন ডিলিট করতে পারেন, রাইট? তাহলে এপিআই দিয়ে হচ্ছে আমরা যেটা বললাম সেই বুক প্রজেক্টটাতে রিচ করতেছিলাম, অ্যান্ড এন্ড পয়েন্টস হচ্ছে আমাদেরকে সেই স্পেসিফিক টাস্কগুলো পারফর্ম করতে হেল্প করে। তো বেসিক্যালি বুক অর্ডার ক্রিয়েট করার জন্য একটা এন্ড পয়েন্ট ক্রিয়েট করে রাখছে যেটাতে আমরা বুক ক্রিয়েট করা, আপডেট করা এটসেট্রা কাজ করব। একটা এন্ড পয়েন্ট ওরা ক্রিয়েট করে রাখছে যেটাতে আপনারা শুধু ভিউ করতে পারবেন, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। তাহলে এপিআই অ্যান্ড এন্ড পয়েন্টস আর বেসিক্যালি রিলেটেড। So as I said, যেটা এপিআইটাকে আমরা হচ্ছে বেসিক্যালি দ্য মেইন অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে গুলশান হিসেবে কনসিডার করতেছি। সেই অ্যাপ্লিকেশনের ডিফারেন্ট ফিচার্স আছে, ফাংশনস আছে, যেগুলোকে আমরা অ্যাক্সেস করতে চাই অবভিয়াসলি, সেটার জন্য হচ্ছে আলাদা আলাদা রোডস আছে, এবং সেই রোডসগুলোই হচ্ছে আমাদের এন্ড পয়েন্টসকে ইন্ডিকেট করে। সো বোঝা গেছে যে এপিআই জিনিসটা কি অ্যান্ড এন্ড পয়েন্টস জিনিসটা কি? কারো কোনো কোয়েরি আছে? Alright, then then we'll just simply move to the demonstration purpose.
সো ইউজুয়ালি যখন জিনিসটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর this postman. So this is gonna look like blank and some there's no introduction and other information. So basically this will be blank. So what you can do is just click on this plus sign and এখানে হচ্ছে আপনার সামনে এরকম একটা সেকশন ক্রিয়েট। আমরা যদি হচ্ছে ফার্স্টে sorry. So তাহলে আমরা একটা API দিয়ে হচ্ছে first of all টেস্ট করা স্টার্ট করি and we'll first see the status endpoint. তো আমাদেরকে ফার্স্ট এই অ্যাড্রেসটা কপি করতে হবে। আমরা এখানে সেটা পেস্ট করব। করার পরে হচ্ছে আমাদের যদি হচ্ছে স্ট্যাটাস চেক করতে হবে, ঠিক আছে? সো যেটা বললাম যে এন্ড পয়েন্টস হচ্ছে ডিফারেন্ট সার্ভিসেস প্রোভাইড করে। সো এখানে বোল্ড করে লেখা আছে যে কোন এন্ড পয়েন্টটা কিসের কাজ করতেছে। এই এন্ড পয়েন্টটা দিয়ে হচ্ছে আমরা ওয়েবসাইটের স্ট্যাটাসটা বা এপিআই এর স্ট্যাটাসটা সম্পর্কে জানতে পারবো। সো স্ট্যাটাস তাহলে কি ইন্ডিকেট করে? whether or not this API is available, এটা ঠিকঠাক ফাংশন করতেছে কিনা, রাইট? সো আমরা যখন ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস ইউজ করি, স্পেশালি ব্রাউজার, আপনারা হয়তো অনেক সময় দেখে থাকেন যে ডোমেইন সার্ভার যখন এক্সপায়ার হয়ে যায় বা হচ্ছে মেয়াদ শেষ হয়ে যায়, তখন ওই সার্ভার বা ওই লিঙ্কে যে অ্যাক্সেস করা যায় না, তাহলে তখন সেটা ডাউন থাকে। সো ইট সেন্স ব্যাক অ্যান্ড 404 এরর মেসেজ অর আনঅ্যাভেলেবল মেসেজ। তাহলে স্ট্যাটাসটা হচ্ছে সেটা ইন্ডিকেট করবে যে ইফ দিস API ইজ অ্যাভেলেবল অর নট। সিমিলারলি যে ওই এপিআই দিয়ে ওইখানে কি কি বই অ্যাভেলেবল আছে সেটা যদি আমরা জানতে চাই, সেটার জন্য আমাদেরকে হচ্ছে এই এন্ড পয়েন্টটা ইউজ করতে হবে। এবং এখানে বোল্ড করে বলা আছে যে লিস্ট অফ বুকস যদি অ্যাক্সেস করতে চান then you have to use this endpoint. এবং এটার সাথে আমরা দেখি যে বাম পাশে মানে অল ক্যাপস একটা জিনিস লেখা আছে, সেটাকে বলা হচ্ছে গেট। তাহলে আই থিঙ্ক এতদিনে আপনারা অলরেডি জেনে গেছেন যে এইচটিটিপি যখন রিকোয়েস্ট সেন্ড করা হয় তখন ডিফারেন্ট টাইপের রিকোয়েস্ট থাকে, এবং সেটা হচ্ছে গেট হতে পারে, পুট, আপডেট, ডিলিট এটসেট্রা। তাহলে ওই এন্ড পয়েন্ট বা ওই এপিআইটার জন্য কি রিকোয়েস্ট লাগবে সেটা কিন্তু মেনশন করে দিতে হবে। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের একটা গেট রিকোয়েস্ট। সো ইউ সি যে ইট ইজ গেট। সো বাই ডিফল্ট আপনি যখনই একটা নতুন রিকোয়েস্ট পোস্টম্যানে ক্রিয়েট করতে যাবেন, এটা বাই ডিফল্ট গেট থাকবে। তাহলে এটা চেঞ্জ করবো কিভাবে? এখানে আপনার একটা ড্রপ ডাউন বাটন আছে, ফ্রম দ্যাট ইউ উইল সিলেক্ট ইউর অ্যাপ্রোপ্রিয়েট মেথড। তাহলে স্ল্যাশ স্ট্যাটাস, সরি স্ট্যাটাস যদি লিখি, and now if I hit send, and that's what I get, যেখানে কিছু একটা আউটপুট আসছে। কি আসছে? It says status okay and here is written 200 okay. তো এই যে সেকশনটা, নিচের যে সেকশনটা, এটাকে বলা হয় দি রেসপন্স সেকশন, আর উপরে যে সেকশনটা আছে সেটাকে বলা হয় দ্য রিকোয়েস্ট সেকশন। তো আমরা বেসিক্যালি পোস্টম্যান থেকে এই যে হচ্ছে একটা লিঙ্ক এখানে পেস্ট করলাম, লিখে সেন্ড ক্লিক করতেছি। সো এখানে যেটা হচ্ছে যে উই আর সেন্ডিং বেসিক্যালি অ্যান এইচটিটিপি রিকোয়েস্ট। এইচটিটিপি যখন আপনি রিকোয়েস্ট সেন্ড করেন, সো বেসিক্যালি ইউ আর দ্য ইউজার, সো ইটস গেটিং মেসি। সো ইউ আর দ্য ইউজার বেসিক্যালি। সো যারা মাত্র জয়েন করতেছেন, এজ ইন লাইক আফটার 40, 45, 50, হোয়াটস দ্য রিজন? আই মিন ক্লাসটা তো 12:30 তে স্টার্ট হওয়ার কথা, অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ পোস্টেড well ahead of time যে উইল স্টার্ট at 12:30, right? So 12:50 পরে আসা is, I don't know, I don't have any logical reason, that's not good. আচ্ছা, যাই হোক। So যেটা বলতেছিলাম যে you are an user, so you are basically sending HTTP requests, ঠিক আছে? To what? The server. And এই সার্ভার হচ্ছে আপনাকে যেটা পাঠায় সেটাকে বেসিক্যালি বলা হয় রেসপন্স।
রিমেম্বার যে আমরা হচ্ছে ইউজার হচ্ছে কিভাবে সার্ভার অ্যাক্সেস করি, we have an address or basically the API to reach the server. তো যেটা বলতেছিলাম আমরা HTTP রিকোয়েস্ট সেন্ড করি এবং আমাদের কাছে HTTP রিকোয়েস্ট ব্যাক আসে। তাহলে আমি যে HTTP রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটার প্রমাণ কি? এই যে আমার যে লিঙ্কটা আছে সেখানে HTTP S লেখা আছে। সো দ্যাট ইন্ডিকেটস we are sending HTTP request. এখানে S লেখা আছে। সো কারো কি কোনো আইডিয়া আছে যে what's the difference between HTTP and HTTPS? Secure HTTPS. Yes, thank you. So HTTP and HTTPS এর মধ্যে ডিফারেন্স এখানে S এ হচ্ছে যে HTTPS প্রোটোকলটা is much more secured. So it's an updated version to HTTP. So এটাই বেসিক্যালি হচ্ছে the standard basically more or less সবাই ইউজ করে nowadays for sending HTTP requests. যদি কোনো ওয়েবসাইটে HTTPS প্রোটোকল ইউজ না করা থাকে, সো বেসিক্যালি আপনি যখন ইউজ করতে যাবেন, if the browser is very updated such as Chrome, Firefox, Mozilla, etc., they'll send you a warning that this is not a secure website. আচ্ছা, সো আজান দিচ্ছে, we'll just hold for a few minutes, 2-3, আজান শেষ হলে আমরা স্টার্ট করতেছি।
Okay, let's continue. So আমরা HTTP, HTTPS এর difference দেখলাম, and যেটা বললাম যে we send a request and we get back a response. তাহলে we response এর যে status সেটা হচ্ছে আপনার এখানে postman show করবে। And what you get in a response is basically called a response body. So এটা হচ্ছে আপনার সেই রেসপন্সের বডি বা মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট ফাংশন যেটা আমাদের দরকার হবে। তো এখানে আমরা অনেক কিছু দেখতেছি যে প্যারামিটার্স, অথরাইজেশন, হেডার্স, বডি, স্ক্রিপ্ট সেটিংস আর অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো হেল্পস আস টু মডিফাই দ্য রিকোয়েস্ট। সো আমরা একটু পরে বসে দেখবো যে আমরা কিভাবে হচ্ছে এগুলো ইউজ করতে পারি। সবগুলো ইউজ করতে হয় না আমাদের। সো ইউ মেইনলি সি প্যারামিটার্স, অথরাইজেশন অ্যান্ড হেডার্স স্টাফস। তো এটা হচ্ছে আমাদেরকে একটা রিকোয়েস্টকে মডিফাই করতে হেল্প করে। So we can modify the request and send it and get the promises. সেম ওয়েতে হচ্ছে যে আপনার যখন একটা রেসপন্স ব্যাক আসে সেটা হেডার ফাইলে অনেক ইনফরমেশন থাকে যেগুলো আপনাকে যেমন ইন্ডিকেট করে যে কন্টেন্ট টাইপ। সো যে রেসপন্সটা ব্যাক আসছে সেটা কি, সো ইটস সেইং যে এটা একটা জেসন রিকোয়েস্ট, জেসন একটা রেসপন্স চলে আসছে। তো কখন যদি কোনো একটা কন্টেন্ট ইমেজ হয়, কোনো একটা ফাইল হয়, তাহলে এখানে ইনফরমেশনটা ডিফারেন্ট হবে। সো এরকম আরো অনেক ইনফরমেশন থাকে ইন দ্য হেডার্স যেটা আমাদেরকে বুঝতে হেল্প করে যে হোয়াট উই আর গেটিং ব্যাক। ওকে, সো ফার্স্ট টাইমে যেটা দেখাতে চাই আমরা হচ্ছে যে আমরা যেহেতু একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো, সো আমরা চাইলে সেইগুলোকে একটা কালেকশনে স্টোর করতে পারি। সো ইউ গাইস নো বুকমার্কস এন্ড স্টাফস। তাহলে এই রিকোয়েস্টটাকে হচ্ছে এরকম একটা কালেকশনে সেভ করা যায়। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ জাস্ট ক্লিক সেভ অ্যাজ। তাহলে এখানে আমি অলরেডি হচ্ছে দুটো কালেকশন ক্রিয়েট করে রাখছি। আপনি হচ্ছে যখন ক্রিয়েট করবেন there will be nothing, so you can get a plus sign there, or you can always create a new collection and you can name it. So let's say book API যেহেতু one আছে, so I'm just going to create it as 2. Okay, create করলাম, এটা সিলেক্ট হয়ে যাবে, and then you just click save and that's it. তাহলে এই যে আমার এখানে যে কালেকশন সেকশন আছে এখানে ক্লিক করলে আছে আমরা সেই কালেকশনটা শো করবে, এন্ড এখানে এতে ক্লিক করলে এটার ভিতরে কি কি রিকোয়েস্ট আমরা ক্রিয়েট করেছি সেটা শো করে দেবে। সো আমরা হচ্ছে এখানে হচ্ছে বুক ক্রিয়েট করা দেখলাম। এখন আমরা যে অ্যাড্রেসটা এখানে টাইপ করছি, বেসিক্যালি দিস এন্টায়ার অ্যাড্রেস, এই অ্যাড্রেসের এই যে পোর্শনটা আছে যেটা হচ্ছে বেসিক্যালি এপিআই। সো আমরা যত ধরনের রিকোয়েস্ট এই সার্ভারে সেন্ড করব, প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য হচ্ছে এই জিনিসটা থাকতে হবে। আমরা বেসিক্যালি কি অ্যাক্সেস করতেছি, বেসিক্যালি ডিফারেন্ট এন্ড পয়েন্টস। তাহলে সেই এন্ড পয়েন্টসগুলো হচ্ছে আমরা স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে অ্যাড্রেসটা চেঞ্জ করে করে অ্যাক্সেস করব। তাহলে এই জিনিসটাকে আমাদের বারবার টাইপ করতে হবে বা বেসিক্যালি কপি পেস্ট করে বসাইতে হবে, বাট there is a better way to do this, and সেটাকে বলা হয় ইউজিং ভেরিয়েবলস। So what can we do? ওই জিনিসটাকে আমরা সিলেক্ট করতে পারি, then we right click and we click set as a variable. So এখানে হচ্ছে নিউ ভেরিয়েবলে ক্লিক করে সেটার একটা নাম দিতে পারি। So I can write it as base URL. তো এখানে হচ্ছে সেই ভ্যালুটা আপনাকে দেখাবে যেটা আপনি বেসিক্যালি সিলেক্ট করে রাখছেন। Under the scope you will click collection and you'll set it as a variable. তাহলে এই যে পুরো যে অ্যাড্রেসটা ছিল সেটা একটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সেখানে আমরা যখনই নতুন একটা রিকোয়েস্ট ক্রিয়েট করব, এখানে আমাদেরকে সেই পুরো অ্যাড্রেসটা না লিখে জাস্ট ভেরিয়েবলের নেমটা টাইপ করার পরে স্ল্যাশ দিয়ে নতুন এন্ড পয়েন্ট অ্যাক্সেস করলে কাজ করবে। How do you know যে there is a variable in the project? You click this. Okay, so আমি এখানে একটা রিনেমও করতে পারি, সেটা দেখাতে ভুলে গেছি। So we can just rename the request as well. So এটা যেহেতু ছিল স্ট্যাটাস চেক করার জন্য, so you can write check status and hit enter, তাহলে এই যে নেমটা চেঞ্জ হয়ে যাবে। সো এই যে এখানে ক্লিক করলে হচ্ছে আমার পুরো কালেকশনটা ওপেন হবে, এন্ড এখানে একটা সেকশন আছে ভেরিয়েবলস। এখানে ক্লিক করলে হচ্ছে দেখবেন আপনাকে দেখাচ্ছে যে there is a variable called base URL and there is the value.
সো ভ্যালুতে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, একটা হচ্ছে কারেন্ট ভ্যালু। সো এটার ডেসক্রিপশন খুব একটা দরকার নেই। ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড সিম্পলি, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে একটা ভ্যালু যেটা হচ্ছে পাবলিক থাকে, আর কারেন্ট ভ্যালু হচ্ছে প্রাইভেট টু ইউরসেলফ। সো লেটস গেট ব্যাক টু দ্য রিকোয়েস্ট। ফাইন। সো এখন আমরা বেসিক্যালি হচ্ছে স্ট্যাটাস চেক করছি, এখন আমরা হচ্ছে অন্য একটা এন্ড পয়েন্ট চেক করা ট্রাই করবো, যেটা হচ্ছে লিস্ট অফ বুকস। তাহলে এই যে আমাদের এন্ড পয়েন্টটা বলা আছে যে স্ল্যাশ বুকস, রিকোয়েস্ট টাইপটা হচ্ছে গেট এন্ড ইট রিটার্নস আ লিস্ট অফ বুকস। সো ফার্স্ট অফ অল লেটস ট্রাই দিস। তাহলে হচ্ছে আমি এখানে প্লাস ক্লিক করলাম, আমার নতুন ট্যাব ওপেন হলো, সেটা হচ্ছে গেট টাইপের। সো গেট ঠিক আছে। এখন এখানে আমরা হচ্ছে বেস ইউআরএলটা লিখতে চাই। সো ইউল রাইট বেস ইউআরএল স্ল্যাশ বুকস। সো এখন দেখবেন যে আপনি যখন ভেরিয়েবলের নামটা লিখছেন, লেখার পরে স্ল্যাশ দিয়ে এন্ড পয়েন্ট লিখছেন এন্ড এন্টার প্রেস করতেছেন, দেয়ার ইজ নাথিং ওয়ার্কিং। ঠিক আছে, কেন প্রেস করতেছে না? এই যে বেস ইউআরএলটা আমরা সেভ করছি, সেটা হচ্ছে আপনার বুকস এপিআই 2 কালেকশনের আন্ডারে আছে, কিন্তু এই যে রিকোয়েস্টটা ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু এই কালেকশনে সেভ করা নাই। তো বেসিক্যালি সে বুঝতেছে না যে বেস ইউআরএল বলতে কি বোঝাচ্ছে, আর এই ভেরিয়েবলের ভ্যালুটা কোথায় স্টোর করা আছে। সো ফর দ্যাট রিজন আমরা জাস্ট এটাকে সেভ এস ক্লিক করব, এন্ড ইউ ক্যান সি যে হচ্ছে আপনার এখানে ইনিশিয়ালি হচ্ছে যদি কোনো কিছু না থাকে শো করবে না, বাট আপনার যদি অনেক কালেকশনস থাকে ইট উইল শো দ্য লিস্ট অফ কালেকশনস। এখান থেকে আপনি অ্যাপ্রোপ্রিয়েটটা সিলেক্ট করবেন, দেন ক্লিক সেভ, এন্ড নাও সি যে ইট হ্যাজ টার্নড টু ব্লু। আমি যখন হোভার করতেছি তাহলে সে আমাকে এই ভেরিয়েবলের ভ্যালুটা দেখাবে, সো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। এখন আমি হচ্ছে সেই রিকোয়েস্টটা সেন্ড করতে পারবো, and we'll get a 200 OK message, and এখানে হচ্ছে আমরা সেই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। সো তাহলে আমাদের কাছে বেসিক্যালি যেটা রিটার্ন হচ্ছে লিস্ট অফ বুকস, এন্ড বইয়ের হচ্ছে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যে আইডি দেওয়া আছে, নাম, এটা কি টাইপ, এবং সেটা অ্যাভেলেবল আছে নাকি নেই। সো দিস ইনফরমেশন ইজ ডেলিভার্ড টু আস। নেক্সট যেটা বলতেছিলাম যে ইয়েস তবে 200 ওকে দিয়ে কি বোঝাচ্ছে? 200 ওকে দিয়ে বোঝাচ্ছে আমি যে রিকোয়েস্টটা সেন্ড করছি, দিস ইজ আ ভ্যালিড রিকোয়েস্ট, এবং এটার এগেইনস্টে হচ্ছে একটা কারেক্ট আউটপুট বা হচ্ছে ভ্যালিড একটা রেসপন্স আপনাকে হচ্ছে সার্ভার সেন্ড করতেছে। তো বেসিক্যালি রিকোয়েস্টটা যে ভ্যালিড ছিল সেটার ইন্ডিকেশন হচ্ছে 200 ওকে। তো যেমন যেটা বললাম যে 404 বা 404 যে এরর মেসেজ থাকে না, আই থিঙ্ক ইউ গাইস হ্যাভ সিন দ্যাট। তো বেসিক্যালি যখন একটা সার্ভার ডাউন থাকে, একটা লিঙ্কে আপনি ক্লিক করেন, তাহলে সার্ভারটা যদি ডাউন থাকে তাহলে সেই রিকোয়েস্টটা ওই সার্ভারে রিচ করে না। তো এই যে এজ এ ইউজার আপনি হচ্ছে ধরেন যে www.google.com সার্চ করতেছেন, অর লেটস সে যে আপনি ফেসবুক সার্চ করতেছেন, তাহলে কি হয়, সামটাইমস ফেসবুক ডাউন থাকে, গুগলও ডাউন থাকতে পারে। তো যখন ডাউন টাইম থাকে অ্যান্ড আপনি হচ্ছে একটা রিকোয়েস্ট সেন্ড করেন, তখন সার্ভার তো হচ্ছে ডাউন থাকে, তাহলে সে রেসপন্স হ্যান্ডেল করে না। সো তখন বেসিক্যালি একটা রেসপন্স আসে আপনার কাছে যে ইয়েস দ্য সার্ভার ইজ বিজি নাও, অর 404 আনঅ্যাভেলেবল, দেয়ার ইজ এরর। তাহলে সেই 404 কোডটা আসে। তাহলে এইগুলো হচ্ছে বেসিক্যালি ডিফারেন্ট কোডস, এবং সেটার হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং থাকে, এন্ড এটা হচ্ছে ওয়ান অফ দেম যে 200 ওকে। সো সেটাই বোঝায় যে রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, দ্য সার্ভার হ্যাজ রেসপন্ডেড অ্যাজ রিকোয়ার্ড। বুঝা গেছে? Yes, sir. Thank you, sir. ওকে, শিওর, গ্রেট। ফাইন। সো নেক্সট যেটা দেখাতে চাচ্ছিলাম যে কোয়েরি প্যারামিটার্স বলে। সো লেটস সি যে কোয়েরি প্যারামিটার্স বলতে কি বোঝায়। এই যে এখানে দেখেন একটা সেকশন অলরেডি আছে কোয়েরি প্যারামিটার্স। সো সেটাকে বলা হয় কোয়েরি প্যারামিটার। তাহলে একটা এপিআই ডকুমেন্টেশনে যদি হচ্ছে এরকম কোয়েরি প্যারামিটার্স লেখা থাকে, দ্যাট ইন্ডিকেটস যে আমরা যখন একটা রিকোয়েস্ট সেন্ড করি সেটাকে আমরা চাইলে মডিফাই করতে পারি। সেটাকে যেটা বলছিলাম যে এখানে যে হেডার সেকশনস থাকে, রাইট, ইট হেল্পস আস টু মডিফাই আওয়ার রিকোয়েস্ট, এবং সেটা আমরা সার্ভারে সেন্ড করতে পারি, প্যারামস, অথেন, এটসেট্রা।
সো প্যারাম ইজ ওয়ান অফ দেম, যেটাতে আমরা কুয়েরি প্যারামিটার পাস করতে পারি। কুয়েরি প্যারামিটার কি হইতে পারে তার একটা এক্সাম্পল দেখাইছে যে টাইপ ফিকশন। আচ্ছা, সো লেটস জাস্ট রাইট দিস type, and the value is fiction. And if you guys have not noticed যে আমার যে অ্যাড্রেসটা ছিল it has automatically changed. So এটাকে যদি আমি সরাই to see the URL and when I click the query parameters into this, তাহলে automatically সেটা চেঞ্জ হয় কিভাবে? একটা question mark সেট করে that indicates that there is a query parameter in my request, and what is the query? I am saying type equal to fiction. So I think আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি ওই সার্ভারে ফিকশন টাইপের কি কি বই আছে সেই লিস্টে দেখতে চাচ্ছি, নাথিং এলস। সো তখন আপনার সার্ভার সেইভাবে ফিকশন বইগুলোকে সর্ট করে পাঠায় দেয়। তো আপনারা যখন সর্ট করেন বেসিকলি বা হচ্ছে প্রেফারেন্স সেট করেন ইন দ্য ব্রাউজার্স, যে ব্রাউজ করতেছেন সর্ট বাই ডিফল্ট, সর্ট বাই হচ্ছে লো টু হাই এটসেট্রা, এই জিনিসগুলা ট্যাগগুলা আবার সিলেক্ট করতে পারেন যে প্রাইস লেস দেন 500, 4 স্টার এটসেট্রা। সেই জিনিসগুলো হচ্ছে কাইন্ড অফ কোয়েরি প্যারামিটার হিসেবে স্টোর হয় ইন দ্য রিকোয়েস্ট, এন্ড সেটা আপনাকে ফেচ করে দেয়। সো লেটস জাস্ট এন্টার দিস, তাহলে কি হয় দেখবেন। দিস টাইম ইউ সি 4 বুকস অ্যাভেলেবল, যেগুলো হচ্ছে ফিকশন টাইপের। সো যদি হচ্ছে আরেকবার দেখার ট্রাই করি আমরা হচ্ছে কোয়েরি প্যারামিটার ছাড়া, ইফ ইউ সেন্ড দিস, তখন আমাদের সবগুলো বই নিয়ে আসছিল, দেয়ার ওয়ার 6 বুকস ইন টোটাল। আর যখন কোয়েরি প্যারামিটার ক্লিক করলাম তখন হচ্ছে জাস্ট 4টা বই নিয়ে আসছে। সো ইটস ওয়ার্কিং। সো এইটা হচ্ছে তাহলে সেই কুয়েরি প্যারামিটারের কাজ। সো এখন যদি নন ফিকশন দিই তাহলে 2টা বই নন ফিকশন হওয়ার কথা। সো এই হচ্ছে সেই বইগুলোকে আমরা রিটার্ন করে দিচ্ছি। সো দিস ইজ কল্ড দি কুয়েরি প্যারামিটার্স। এখন আপনার প্রজেক্টে কি এটা থাকবে কি থাকবে না সেটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করে। আপনারা যেভাবে এপিআই ক্রিয়েট করবেন, যেভাবে এন্ড পয়েন্ট ক্রিয়েট করবেন, সেটার উপরে হচ্ছে আপনার এপিআই এবং এন্ড পয়েন্টস চেঞ্জ হবে। সো আপনার কোয়েরি প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। ফাইন। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব যে একটা সিঙ্গেল বই নিয়ে আসতেছে এবং সেটাকে বলা হয় যে আপনার পাথ ভেরিয়েবলস। So let's just create another request. So you guys remember যে আমাকে হচ্ছে বেস ইউআরএল দিতে হবে, স্ল্যাশ হচ্ছে যে এন্ড পয়েন্টটাকে কপি করে পেস্ট করতে হবে, and we need to save this in our collection book API 2, and we can rename this as well, get a single book, save. Right. So এখন দেখতে হবে যে কিভাবে পাথ ভেরিয়েবল কাজ করে। এটা যদি দেখেন যে এখানে প্যারামিটারস এর সেকশনের আন্ডারে উই হ্যাড কোয়েরি প্যারামিটারস, আর এই রিকোয়েস্টে আমি কিন্তু জাস্ট এই রিকোয়েস্টে লিখে নর্মালি অন্য রিকোয়েস্টগুলোর মতো সেটা সেভ করছি, অ্যান্ড প্যারামিটারের সেকশনে আমরা পাথ ভেরিয়েবল নামে একটা সেকশন অলরেডি নতুন দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এটা হচ্ছে সেই পাথ ভেরিয়েবলগুলোকে হ্যান্ডেল করে। তাহলে কোয়েরি প্যারামিটার আর পাথ ভেরিয়েবলের ডিফারেন্সটা কি? যে এটা বেসিক্যালি হচ্ছে রিকোয়েস্ট টাইপটাকে চেঞ্জ করে, যে হাউ ইট ইজ রিটেন। যে কোয়েরি প্যারামিটারগুলো দেখেন যে কোয়েশ্চেন মার্ক দিয়ে অ্যাড হচ্ছে, আর যখন একটা স্পেসিফিক কিছু আপনি দেখতে চাচ্ছেন, যেহেতু বুঝতে পারতেছেন বুক আইডি, সো বেসিক্যালি আপনি একটা স্পেসিফিক ভ্যালু অ্যাড করবেন, তাহলে এই পাথ ভেরিয়েবল হচ্ছে সেই স্পেসিফিক জিনিসটাকে নিয়ে শুধু কাজ করে। এখন আমি যদি হচ্ছে বুক ভ্যালু হিসেবে 1 প্রেস করি, সেন্ড করি, তাহলে দেখবেন যে আপনার সামনে একটা বই চলে আসবে বা একটা রেসপন্স আসবে যেটার আইডি হচ্ছে বেসিক্যালি 1। কোয়েরি প্যারামিটার হচ্ছে সেই কাজটাই করছে, যে সরি পাথ ভেরিয়েবলের কথা বলতেছিলাম, যেটা বললাম যে সে একটা স্পেসিফিক জিনিস নিয়ে কাজ করে। সো ইট ইজ ওয়ার্কিং উইথ দ্য বুক, যেটার ভ্যালু হচ্ছে বেসিক্যালি 1। তাহলে কোয়েরি প্যারামিটার বুঝতে পারতেছেন ইটস এ জেনারিক সর্টিং, আর পাথ ভেরিয়েবল কাইন্ডটা হচ্ছে যে একদম লোয়েস্ট লেভেলে কোনো কিছু যদি আপনি স্পেসিফিকলি দেখতে চান, সেটার জন্য হচ্ছে আপনি পাথ ভেরিয়েবল ইউজ করে সেই ভ্যালুটা নিয়ে আসতে পারেন।
আপনার সার্ভারে যদি হচ্ছে আপনি এরকম বই নিয়ে কাজ করেন বা এরকম যদি প্রজেক্ট থাকে, ইউ হ্যাভ ডিফারেন্ট প্রোডাক্টস, ইউ ওয়ান্ট টু সার্চ যে আপনার মোবাইল প্রোডাক্টসগুলো কি কি, তখন আপনারা কোয়েরি প্যারামিটারে দিতে পারেন যে টাইপ ইকুয়ালস টু মোবাইল, তাহলে সবগুলো মোবাইল চলে আসবে, রাইট? ইন দ্য সেম টাইম যদি হচ্ছে কোনো স্পেসিফিক মোবাইলের মডেল দেখতে চান S24 Ultra, তখন হয়তো আপনি আপনার সিস্টেম এভাবে ডিজাইন করেন যে এখানে লিখতে পারেন বুক সরি মোবাইল মডেল, দেন ভ্যালুটা পাস করলে তখন সেই স্পেসিফিক মোবাইলটা নিয়ে চলে আসবে। সো এইগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন, ইটস জাস্ট আপ টু ইউ। সো যেটা বললাম যে ডিপেন্ডস অন কিভাবে আপনি প্রজেক্টটা ডেভেলপ করতেছেন। রাইট। সো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এগুলো খুবই কি বলে যে গেট রিকোয়েস্ট টাইপগুলো। সো দেয়ার ইজ নাথিং চেঞ্জ, বেসিক্যালি খুব টাফ কিছু থাকে না, গেট রিকোয়েস্টগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড। এখন আমরা হচ্ছে একটা ডিফারেন্ট রিকোয়েস্ট টাইপ দেখি, যেটা হচ্ছে পোস্ট। আমরা একটা অর্ডার প্লেস করতে চাই ইন দি সার্ভার, তাহলে হচ্ছে সে আমাকে একটা বই অর্ডার প্লেস করতে সাহায্য করবে। সো উই নিড দিস অ্যান্ড দ্যাট। সো লেটস ক্রিয়েট। আচ্ছা, সো বেসিক্যালি এখন ক্রিয়েট করে দেখা সমস্যা, এখানে বেসিক্যালি সবগুলো তো ছিল। ফাইন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখন পোস্ট করতে হবে। সো এখানে লেখা আছে যে একটা অর্ডার প্লেস করে যেন আপনাকে পোস্ট রিকোয়েস্ট ক্রিয়েট করতে হচ্ছে, আর সেটা হচ্ছে অর্ডার দিয়ে। সো লেটস ক্রিয়েট অর্ডারস। আচ্ছা, সো এতক্ষণ যে বুঝাইলাম আই থিঙ্ক বোঝার কথা। তো যদি কেউ বুঝে থাকেন আমাকে একটু কেউ একজন এখন বলেন তো আমি পুরো জিনিসটা কিভাবে কাজ করব। As in I want to save it in this collection, name it and stuff. So কেউ একজন আমাকে বলেন যে what I need to do. স্যার বেজ ইউআরএলটা লিখবো, Okay, so first of all base URL লিখতে হবে, স্ল্যাশ দেন স্ল্যাশ দেওয়ার পরে আমাকে হচ্ছে এন্ড পয়েন্টটা লিখতে হবে, ঠিক আছে? সো লিখলাম এন্ড পয়েন্টস। নেক্সট কাজ কি করব স্যার? স্যার এটা সেভ করতে হবে যেহেতু বেজ ইউআরএলটা পাচ্ছে না। Yes, and I'll save it in my book API collection. Thank you. And আমি এটা চাইলে রিনেম করতে পারি। সো অর্ডার place an order. Thank you very much. So that's it. সো তাহলে এই যে আমার রিকোয়েস্ট টাইপটা পোস্ট আমি চেঞ্জ করছি, অ্যাড্রেস ঠিকঠাক আছে, ভেরিয়েবল পাচ্ছে। সো নাও আই ক্যান হিট এন্টার। সো I send. Now I get an error. So ফার্স্টে যখন এক্সপ্লেন করছিলাম যে someone asked you what is 200. So now you see there is another response 401 unauthorized. This request is unauthenticated. তাহলে আপনাদের সার্ভার আপনারা যখন কাজ করবেন সার্ভারে অনেক ধরনের রেসপন্স ব্যাক পাবেন। তাহলে দেখবেন যে there are responses that starts with 2, so 200, 201, 202. Then with 400, such as 401, 404, there will be responses with 500, such as 508, 509, and so on and so forth. তাহলে এই জিনিসগুলো বেসিক্যালি একটা কোড ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়, যেটা হচ্ছে যে ফার্স্ট ডিজিট। 2 দিয়ে যে রেসপন্সগুলো ব্যাক আসে সেটা ইন্ডিকেট করে যে দিস থিংস আর ওকে, মানে আপনি যে রিকোয়েস্টটা করছেন এটা সার্ভার প্রসেস করতে পারছে, সো ইট ওয়াজ ভ্যালিড এন্ড ইউ গট সাম কারেক্ট রেজাল্টস, সো ইটস কালারড ইন গ্রিন। যখন কোনো ইস্যু ক্রিয়েট হয়, সার্ভার ডাউন থাকে, সরি সার্ভার ডাউন থেকে বেসিক্যালি যখন সার্ভার অফ করা হয়, সো ওই এররগুলোর জন্য আপনাকে হচ্ছে 4 দিয়ে স্টার্ট করে কোড পাঠানো হয়। যখন 500 দিয়ে স্টার্ট হয়, সরি 5 দিয়ে স্টার্ট হয়, দ্যাট ইন্ডিকেটস যে সার্ভারে হচ্ছে ইন্টারনাল সার্ভারে হচ্ছে কোডিংস আর এটসেট্রা, সেখানে আরো অনেক ইস্যু থাকতে পারে। তাহলে এই কোড ওয়ার্ডগুলো বেসিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং ক্যারি করে, বাট ওই ফার্স্ট ডিজিটটা হচ্ছে আপনাকে ইন্ডিকেট করে দেয় যে আপনি যে রেসপন্সটা পাচ্ছেন সেটা কি ধরনের রেসপন্স। ফাইন, তাহলে যেটা বললো যে এই রিকোয়েস্টটা অথেন্টিকেটেড না, তাহলে এটার মানেটা কি? আমরা যখন হচ্ছে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে কিছু অর্ডার প্লেস করতে চাই, সো আপনারা কিন্তু লগ ইন করতে হয় অর্ডার প্লেস করার জন্য, বাট যদি আপনি ব্রাউজ করেন তখন কিন্তু লগ ইন করতে হয় না, রাইট? সো যেমন ইফ আই সে so if I get into Daraz,
So I'm not logged in, so I can search for things, or there are functions that I can use in the website. But once I want to place an order, so something like this, buy now. So that's when you see a pop-up. So সেটা আপনাকে বলতেছে যে you need to log in to the system to place an order. আচ্ছা, সো যখন আমি লগ ইন করি, লগ ইন করার পরে যখন অর্ডারটা প্লেস করতে হয়, তখন কিন্তু আমাকে আবার সেকেন্ড টাইম লগ ইন করতে হয় না। তো কেন সেটা করতে হয় না? তো যখন আপনি সার্চ বারে লগ ইন করেন, দারাজে যখন লগ ইন করতেছেন, তখন আপনার একটা টোকেন জেনারেট হয়। সো হোয়াট ইজ এ টোকেন? টোকেন হচ্ছে একটা টেম্পোরারি পাস, টেম্পোরারি সার্টিফিকেট যে ইউ আর সামওয়ান ভ্যালিড, যে সিস্টেম থেকে একটা অর্ডার প্লেস করতে পারে। তো এই টোকেনটার একটা মেয়াদ থাকে, এবং মেয়াদটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আপনাকে আবার লগ ইন করতে হয়। অ্যান্ড আপনারা আই থিঙ্ক সেশন লগ ইন নামে একটা আইডিয়া শুনছেন, বা টাইমড লগ ইন ইনটু দ্য সিস্টেম। যেমন হচ্ছে যে ইউসিসের কথা বলেন বা এখন কানেক্টের কথা বলেন, যে আপনারা জানেন 5 মিনিট ইনঅ্যাক্টিভ থাকার পরে আপনাকে কিন্তু অটোমেটিক্যালি লগ আউট করে দিত। সো অন্য কোনো ফাংশনালিটি আপনি ইউজ করতে পারতেন না, ক্লিক করলে আবার দেখাতো যে লগ ইন টু দ্য সিস্টেম। এই যে যখন লগ ইন করেন ইউ ইনটু এনি সিস্টেম, ইট জেনারেটস এ টোকেন, এবং সেই টোকেনটার একটা মেয়াদ থাকে, যেটা দিয়ে ইন্ডিকেট করা হয় যে ইউ আর এ ভ্যালিড ইউজার, যে সিস্টেমটা ইউজ করতে পারতেছে। তাহলে এইটাই বেসিক্যালি হচ্ছে অথেন্টিকেশনের আইডিয়াটা ইন্ডিকেট করে। তাহলে এই যে অর্ডার প্লেস করতে হবে, অর্ডার প্লেস করার জন্য কিন্তু আমাকে সিস্টেমে লগ ইন করতে হবে। আমি যখন লগ ইন করি আমার জন্য একটা টোকেন জেনারেট হয়, সেই টোকেনটা ইউজ করে আমি হচ্ছে বেসিক্যালি অর্ডার প্লেস করতে পারি। পোস্টম্যান দিয়ে তো হচ্ছে লগ ইনের কোনো এপিআই ওরা দেয় না, তো ওরা অবশ্যই তাদের এপিআই ডকুমেন্টেশন বলে দেবেন যে কিভাবে আমরা অথেন্টিকেটেড হতে পারি এবং একটা অর্ডার রিকোয়েস্ট প্লেস করতে পারি। তাহলে এখানে কিন্তু বলেই দিছিল যে অ্যালাউস টু সাবমিট এ নিউ অর্ডার রিকোয়ার্স অথেন্টিকেশন। তাহলে অথেন্টিকেশন লাগবে তারা কিন্তু বলেই দিছে। তাহলে কিভাবে অথেন্টিকেট করতে হয় সেটা হচ্ছে সিস্টেম আমরা দেখি, যে এই এপিআইটাই দিয়ে হচ্ছে আমাদের এরকম একটা রিকোয়েস্ট পাঠাতে হবে একটা অর্ডার প্লেস করার জন্য। তো আমাদের কিন্তু ফার্স্ট অফ অল অথেন্টিকেটেড হতে হবে। তাহলে আমরা অথেন্টিকেট কিভাবে হব সেটা হচ্ছে এখানে লেখা আছে এপিআই অথেন্টিকেশন। অথেন্টিকেট হওয়ার জন্য কিন্তু আরেকটা নিউ এন্ড পয়েন্ট আছে, অবশ্যই আমাদেরকে একটা নিউ রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে। সো লেটস ক্রিয়েট দ্যাট ফার্স্ট। তাহলে হচ্ছে যে বেস ইউআরএল এন্ড আচ্ছা হোয়াইট বোর্ডের আপনার হয় দরকার আছে ক্লোজ ইট। তো এটা হচ্ছে এটা এন্ড পয়েন্টস, save as API authentication, saving it, and so it works. তাহলে হচ্ছে এটা ছিল পোস্ট। সো পোস্ট ওকে আপডেট। এখানে এই রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদেরকে কি বলছে, দ্য রিকোয়েস্ট বডি নিডস টু বি ইন জেসন ফরম্যাট এন্ড ইনক্লুড দি ফলোইং প্রপার্টিজ। তাহলে বলছে যে রিকোয়েস্টটা যখন আমরা সেন্ড করব, রিকোয়েস্টের বডি নামে কিছু একটা দেখতেছি। একটাকে যেটা বলছিলাম, আমরা যখন রিকোয়েস্ট সেন্ড করি আমাদের এই যে সেকশনটা আছে আন্ডার দ্য অ্যাড্রেস অফ দ্য এপিআই অর এন্ড পয়েন্ট, সেগুলো আমাকে হচ্ছে সেই রিকোয়েস্টটা মডিফাই করতে হেল্প করে। এন্ড দেয়ার ইজ ওয়ান অফ দেম, যেটা হচ্ছে বডি। ফাইন। নেক্সট এসে বডিতে হচ্ছে আমাকে জেসন ফরম্যাটে কিছু ইনক্লুড করতে হবে। এই যেখানে একটা এক্সাম্পল বেসিক্যালি সেটা দিয়ে দিয়েছে, যে এখানে বলছে ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট ইমেল, এই দুইটা প্রপার্টি ইনক্লুড করতে হবে ইন দ্য জেসন বডি এন্ড দ্য রিকোয়েস্ট বডি ইন জেসন ফরম্যাট। তবে আমি তারা একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে, যেটা আপনার বডিতে ইনক্লুড করতে পারেন। তাহলে এখানে আমার জেসন নামে একটা জিনিস আছে, বাট এখানে জেসন বলতে কিছু নাই। বেসিক্যালি আগে ছিল ইন দি ওল্ডার ভার্সনস, যত হচ্ছে মডিফাই হচ্ছে, আপডেট হচ্ছে, প্রচুর জিনিসপত্রগুলো আরো আপডেটেড হচ্ছে।
ওইটা হচ্ছে রো যে অপশন সেটার আন্ডারে থাকে। এবং রোতে যখন ক্লিক করছি এই যে দেখেন এখানে জেসন চলে আসছে এবং এটাতে আরো অনেক ফরম্যাটেই ডেটা সেন্ড করা যায়। ঠিক আছে, তো বাই ডিফল্ট সেটা জেসন সিলেক্ট করব। লেটস কপি দিস এবং এটা হচ্ছে এখানে পেস্ট করতে পারি আমি। তাহলে এখন হচ্ছে আমার পুরো রিকোয়েস্টটা কমপ্লিট। সো আমার রিকোয়েস্টের সঙ্গে আমার একটা বডিতে জেসন ফরম্যাটে একটা ইনফরমেশন ইনপুট করতে হবে, সেটা আমি ইনপুট করে দিয়েছি। নাও আই ক্যান হিট সেন্ড। বাট আমরা দেখব যে there is something wrong. 409. So remember, 4 indicates there is something wrong, there is some issue, there is a problem. এই জন্য হচ্ছে 4 দিয়ে সেটা ইন্ডিকেট করছে 409। কনফ্লিক্ট, কনফ্লিক্ট বলতে কি বোঝায় যে যে রিকোয়েস্টটা সেন্ড করছেন ইটস কাইন্ডা ডুপ্লিকেট অর বেসিক্যালি এটার এগেইনস্টে সার্ভার অলরেডি একটা রেসপন্স দিয়েছিল। সো এই ডুপ্লিকেট রেসপন্স সে পাঠাতে পারবে না। সো দিস ইজ অ্যান ইন্ডিকেশন লাইক দ্যাট। এবং সেই জিনিসটা আমাকে হচ্ছে সার্ভার বা যে বেসিক্যালি কোড করছে সে সুন্দরভাবে বলে দিছে যে এপিআই ক্লায়েন্ট অলরেডি রেজিস্টার্ড, ট্রাই ডিফারেন্ট ইমেল। বেসিক্যালি আপনারা জানেন যখন আপনারা সেম ইমেল আইডি পাস মানে সেম ইমেল দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে আরেকবার সেই ইমেল ইউজ করতেছেন, তো ইউ গেট দ্য আইডিয়া রাইট, যে শোজ দ্য ইমেল ইজ অলরেডি ইউজড, সো ট্রাই অ্যানাদার। মোবাইল নাম্বার দিয়ে করলে সেম রেসপন্স আসে যে ট্রাই অ্যান নিউ নাম্বার। তাহলে এটা হচ্ছে সেই ইনফরমেশনটাই হচ্ছে এখানে পাঠাবে। ওরা এখানে বলে দিচ্ছে যে পসিবল এরার্স স্ট্যাটাস কোডস 409 ক্লায়েন্ট রেজিস্টার। তাহলে এই ইস্যুর জন্য কি করতে হবে সেই আনসারটাও তারা জানিয়ে দিচ্ছে। বিকজ আপনি চাইলে কিন্তু আপনাকে যদি এই ইনফরমেশনটা না দিত তাহলে আপনি কিন্তু এটা দিয়ে হচ্ছে অনেকবার ট্রাই করার পরে কিন্তু বের করতে পারতেন না যে এইটা কিভাবে রিজলভ করে যদি না এখানে কোনো ইনফরমেশন ফিডব্যাক আসতো। ঠিক আছে, সো বলেছে যে ট্রাই ডিফারেন্ট মেইল এখানে, অথবা এখানে বলে দিচ্ছে ক্লায়েন্ট ইমেল, ক্লায়েন্ট নেমের ভ্যালুটা চেঞ্জ করতে পারে। So let's just try this CSE471 and CSE471 I don't know এটা দিয়ে রেজিস্টার করা ছিল কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের আপডেটেড ইনফো। এখন যদি আমি এন্টার সেন্ড করি, so there is a new status 201 but starts with 2 indicates it's a success and লেখা আছে created, so that means there is something created in the system. তাহলে সে কি ক্রিয়েট করছে, that thing is called the access token, যেটা বলছিলাম যে আপনাকে একটা টেম্পোরারি পাস দেওয়া হবে, রাইট? সো যখন আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে কাউকে নিয়ে আসেন outside of the university or maybe your parents or anyone, তাহলে আমাদেরকে ভিসার একটা কার্ড দেয়, right? So that's a temporary pass to enter into the university. So it's something like that. আচ্ছা, সো এত কাহিনী কেন করছিলাম যে একটা অর্ডার প্লেস করতে হবে এবং বলছিল যে অর্ডার প্লেস করতে হলে আমাকে অথেন্টিকেটেড হইতে হবে। অথেন্টিকেট হওয়ার জন্য হচ্ছে এই যে অ্যাক্সেস টোকেন সেটা দরকার হবে। সো আই জাস্ট কপিড দিস। এখন যখন অর্ডার প্লেস করতে যাব তখন আমাদেরকে সেই টোকেনটাকে ইউজ করতে হবে। তাহলে এটা যেহেতু একটা অথরাইজেশন টোকেন, সো আই গো ইনটু দি অথরাইজেশন সেকশন এন্ড এখানে যখন অথ টাইপ আছে সেখানে যদি আমি ক্লিক করি আই উইল সি মেনি টাইপস অফ অথেন্টিকেশন। এখন এই ক্লাসে সবগুলো কখনোই শেষ করা সম্ভব না। ইভেন জাস্ট ইফ আই টক অ্যাবাউট জেডাব্লিউটি, যেটা হচ্ছে যে আপনারা স্প্রিং বুট নিয়ে কাজ করছেন তারা জানেন যে জেডাব্লিউটি টোকেন ইটস এ ভেরি বিগ টপিক। তো যাই, সো আমরা হচ্ছে বেসিক্যালি এই এপিআইতে যেটা ইউজ করছি সেটাকে বলা হয় দ্য বিয়ার টোকেন। ঠিক আছে, সো ইটস রিটেন হিয়ার যে অথরাইজেশন ইজ আ বিয়ার দেন ইয়ার টোকেন। সো বেসিক্যালি এইটা আমাকে বোঝায় যায় যে আমাদের অথরাইজেশনটা কি টাইপ। সো ফ্রম হিয়ার আই সিলেক্ট দি অ্যাপ্রোপ্রিয়েট টাইপ। তাহলে এখন আমাকে এখানে টোকেন বসাইতে হবে। আই উইল জাস্ট পেস্ট দিস ভ্যালু। ঠিক আছে, ফাইন। তো এখনো কিন্তু অর্ডার প্লেস করা হয় নাই। অর্ডার প্লেস করতে গেলে কোথায় গেল, সাবমিট অ্যান অর্ডার রিকোয়ার্স অথেন্টিকেশন। আমরা অথেন্টিকেট হয়ে গেলাম। সো বলছে যে এখানেও কিন্তু রিকোয়েস্ট বডিতে জেসন ফরম্যাটে কিছু প্রপার্টি ইনক্লুড করতে হবে। তাহলে অ্যাড্রেস ঠিক আছে, অথেন্টিকেশন ঠিক আছে। এখন কি করব, বডিতে যাব এবং জেসনটা হচ্ছে রোতে থাকে এবং এখানে অটোমেটিকলি বাই ডিফল্ট জেসন সিলেক্ট।
তাহলে বলছে যে হচ্ছে বডিতে কি থাকে, বুক আইডি এবং কাস্টমার নেম থাকে। তাহলে কোন বইটা আপনি অর্ডার করতে চান এবং আপনার নাম কি সেটা পাস করতে হবে। সো এক্সাম্পলটাও নিচে দেয়া আছে। সো দিস ইজ দি এন্ড পয়েন্ট, এটা অথরাইজেশন হেডারে যাবে এবং এটা হচ্ছে আমার বডিতে দিতে হবে। সো আই পুট দিস এন্ড ইউজ রাইট CC471. So if I send and another 201 success are created. So created indicates true, so it's a boolean variable. এবং order id একটা string return করছে, so this is the order id. ঠিক আছে, তো এখন যদি অথরাইজেশনে যাই, এখানে দেখবেন যে একটা ওয়ার্নিং দিচ্ছে। কি বলছে যে ইউজ ভেরিয়েবলস ইনস্টেড টু কিপ সেনসিটিভ ডেটা সিকিউর। বেসিক্যালি দিস ইজ স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে এই ভ্যালুটা একটা সিক্রেট কি বা সামথিং হিসেবে কাজ করতেছে, যেহেতু এটা অথরাইজেশন। তাহলে আমরা জানি যে আমরা কি করতে পারি ফর দিস। আমরা ভেরিয়েবল ক্রিয়েট করা শিখছি, রাইট? সো হাউ ডু ইউ ডু দ্যাট? ইউ গো ইনটু দি কালেকশন, you go to the variables, এখানে হচ্ছে সিক্রেট কি লিখতে পারেন, এন্ড এখানে হচ্ছে ভ্যালু দিতে পারেন। রিমেম্বার যে বলছিলাম ইনিশিয়াল ভ্যালু ইজ দ্য পাবলিক ভ্যালু এন্ড কারেন্ট ভ্যালু ইজ দ্য প্রাইভেট ভ্যালু। সো আমরা ইনিশিয়াল ভ্যালু চাচ্ছি না যে পাবলিকে কেউ আমার কিটা দেখুক, অবভিয়াসলি আমরা সেটাকে হাইড করে দিতে চাই। সেটা আমরা হচ্ছে কারেন্ট ভ্যালুতে স্টোর করে রাখি। and we just save this, control s প্রেস করলে সেভ হয়ে যাচ্ছে। এর কাজ শেষ। অথেন্টিকেশন যে টোকেনটা ছিল, এখন আমরা চাইলে সেখানে ভেরিয়েবলটা লিখতে পারি। ভেরিয়েবলটা ছিল আমার সিক্রেট কি। সো গ্রিন ইন্ডিকেটস যে সে ভ্যালুটা খুঁজে পেয়েছে। তাহলে এখন আমরা যদি আবার ট্রাই করে দেখি যে নতুন একটা রিকোয়েস্ট পাঠানোর জন্য, সো CSE471 লিখলাম যে CSE470 ছোট ভাই, let's send a request and this is also created. ঠিক আছে, তো বেসিক্যালি এইভাবে আমরা অথেন্টিকেট করতে হবে। এবং আই থিঙ্ক আপনারা মোরলেস অনেকেই হচ্ছে লগ ইন নিয়ে কাজ করবেন এবং লগ ইন করার পর হচ্ছে যে সার্ভারে অ্যাক্সেস করতে হবে না, প্লেস করা অর্ডার বা কোনো ইনফরমেশন দেখার জন্য, তখন কিন্তু আপনাকে টোকেন নিয়েই কাজ করতে হবে এবং সেগুলো আপনার লগে টেস্ট করবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এই যে এন্ড পয়েন্টটা, এটাতে কেন অথরাইজেশন দরকার, আর এই যে এন্ড পয়েন্টসগুলো ছিল এইগুলোতে কেন অথরাইজেশনের দরকার হয়নি? এক্সকিউজ মি। অলরাইট, সো যেটা বলতেছিলাম যে যে এন্ড পয়েন্ট গুলোর কথা বললাম, যে গেট দিয়ে আমরা যেগুলো অ্যাক্সেস করছি, এগুলোতে তো কোনো অথরাইজেশন ইউজ করতে হয় না, কোনো টোকেনের দরকার হয় না। বাট এইগুলোতে কেন দরকার হয়েছে? সো পোস্ট রিকোয়েস্ট মানে কি অথেন্টিকেশন লাগবে, গেট রিকোয়েস্ট মানে কি অথেন্টিকেশন লাগবে না? দ্য থিং ইজ নো, বাট ইটস ইন জেনারেল, মানে রুল অফ থাম্ব ইজ লাইক দ্যাট। মানে হচ্ছে যে আপনি যদি চান যে আপনার সার্ভারে, যেটা বললাম দারাজে যেটা দেখালাম, যে অর্ডার প্লেস করার জন্য দ্য ইউজার হ্যাজ টু বি অথেন্টিকেটেড, মানে একটা ভ্যালিড ইউজার। অবশ্যই আপনি এই জিনিসটা চাইবেন যে আপনার যদি এরকম একটা অ্যাপ্লিকেশন থাকে যেখানে অর্ডার প্লেস করা যায়, এখানে র্যান্ডম মানুষজন এপিআইটা অ্যাক্সেস করে যেন অর্ডার প্লেস করতে না পারে। আপনি চান যে সে ইমেল পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার্ড ক্লায়েন্ট হবে, তারপর সে যখন লগ ইন করবে, সো তখন সিস্টেম অলরেডি জানবে যে সে ভ্যালিডেটেড, তার আন্ডার একটা টোকেন আছে, তখন সে অর্ডার প্লেস করতে পারবে। তাহলে অর্ডার প্লেস করার জন্য যে এপিআইটা, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে অথেন্টিকেটেড হোক। ওই জন্য হচ্ছে আমার সিস্টেমেও আমার সেই এপিআই
বা এন্ড পয়েন্টটা হচ্ছে প্রাইভেট থাকবে, সিকিউর থাকবে, সেটার জন্য আমার টোকেন দরকার। তাহলে আই থিঙ্ক ইউ গাইস আন্ডারস্ট্যান্ড যে এখন কোন এন্ড পয়েন্টটা পাবলিক হবে, কোন এন্ড পয়েন্টটা প্রাইভেট হবে, ইট ডিপেন্ডস অন ইউ অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ইউর প্রজেক্ট। ওকে, সো লেটস সে যে এখন যেহেতু অর্ডার প্লেস করছি, আমি দেখতে চাই যে আমার কি কি অর্ডার আছে। সো দেয়ার ইজ another endpoint called orders, এবং এটা হচ্ছে একটা get request, তো বলে দিচ্ছে allows you to view all orders এবং requires authentication. Let's use this as well. যেটা বললাম যে এতক্ষণ তিনটা গেট ইউজ করছিলাম, সেগুলো কিন্তু কোনো অথরাইজেশন রিকোয়েস্টের দরকার পড়ে নাই, বাট এখানে এই গেট রিকোয়েস্টের জন্য কিন্তু অথেন্টিকেশন দরকার পড়তেছে। So it depended on the usage of the application. So creating another request, এটা হচ্ছে get type, এটা হচ্ছে slash orders. আমি সরি খুঁজে পাচ্ছি না obviously because it is not saved. So, and then show all orders, save this, and আমরা জানি এখানে অথরাইজেশনের দরকার পড়ছে। আমাদের অথরাইজেশন হচ্ছে bearer token, and এটা অটোমেটিক্যালি সেটা অ্যাক্সেস করতে পারতেছে। So let's send the request, and there is something wrong. So কেউ কি বলতে পারেন যে এখানে কি ইস্যু আছে? Why am I getting 400 status? অথেন্টিকেট করতে বলছিলাম, আমি অথেন্টিকেশন দিয়েছি, একটু অ্যাড্রেস ঠিক আছে, বাট তাও আমাদের একটা এরর দেখাচ্ছে কেন? সো আমাদের গেট অর্ডার যেটা বললো যে বই দেখতে দিবে, অথেন্টিকেশন দরকার, আর কিন্তু কোনো কিছু বলে না, রাইট? সো আমাকে কিন্তু বডি মডিফাই করতে হচ্ছে না যখন রিকোয়েস্ট আমি সেন্ড করবো, অথরাইজেশনটা ইনক্লুড করতে হচ্ছে। সো অ্যাডেড দি অথরাইজেশন, অ্যাড্রেসটাও ঠিক আছে, কিন্তু আমাকে একটা এরর দিচ্ছে। এনি ইনপুট, এনি আইডিয়া যে কেন এরর দিচ্ছে? সরি, Azmain, you want to say something? Azmain? All right. Yes, sir. Thank you. আচ্ছা, সো যেটা হচ্ছে কেউ দেখতেছেন না যে এখানে লেখা আছে কি গেট লেখা আছে, তাই না? সো এই রিকোয়েস্টের টাইপটা হচ্ছে গেট, কিন্তু আমি এখানে লিখেছি পোস্ট, সো এই জন্য এরর দিচ্ছে। Basically 400 byte request indicates something like that, so দেখেন এখানে লিখছে the server could not understand the request, may be a bad syntax. Servers are smart enough to understand যে এই জিনিসটা মোটামুটি ঠিকই ছিল, what's wrong যে সিনট্যাক্সটা হচ্ছে ভুল। তো মানে এই যে আপনি এটা সিলেক্ট করেন, সেটা কিন্তু আপনার রিকোয়েস্টে যায় যে এটা কি টাইপের রিকোয়েস্ট। তাহলে এটা হচ্ছে যে গেটের বদলে পোস্ট লেখা, মানে এটা একটা সিনট্যাক্স এরর হিসেবে কনসিডার করা হচ্ছে। যাই হোক, সো এখন যদি আমি এন্টার সেন্ড করি, তাহলে দেখবেন যে আপনার অর্ডার লিস্ট চলে আসছে। তো রিমেম্বার যে আমরা দুইটা অর্ডার প্লেস করছিলাম, একটা 470 দিয়ে, একটা 471 দিয়ে। সো এই যে হচ্ছে আপনার সেই অর্ডার লিস্ট চলে আসলো। সো বেসিক্যালি ইউ প্লেস 2 orders, it is showing correct. তো সেম ওয়েতে আপনি যদি একটা স্পেসিফিক অর্ডার দেখতে চান এবং এখানে হচ্ছে যে ওই অর্ডারের আইডিটা প্লেস করতে হবে, তাহলে ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা হচ্ছে পাথ ভেরিয়েবল হিসেবে কাজ করবে এবং আপনাকে স্পেসিফিকটা অর্ডার রিটার্ন করবে। তাহলে অর্ডার দেখার জন্য আমার হচ্ছে দরকার অর্ডার আইডি। তাহলে আমরা এখান থেকে হচ্ছে এই যে এই আইডিগুলো যদি কপি করে ইউজ করি, ইন দ্যাট এন্ডপয়েন্ট স্পেসিফিক অর্ডার দেখতে পাবো। সো লেটস ট্রাই দিস। এবং সেটা কি, একটা গেট রিকোয়েস্ট। সো গেট ঠিক আছে, আমার বেস ইউআরএল দরকার, অর্ডার্স স্ল্যাশ কোলন order ID. Okay. Order ID. Okay, so save this as get an order. Let's just show an order.
সেভড কি পাস করতে হবে যে অর্ডার দেখার জন্য হচ্ছে আমাকে স্পেসিফিক আইডি দিতে হবে এবং অথেন্টিকেশন দিতে হবে। অর্ডার আইডি লাগবে, সো এখানে অর্ডার ছিল, সো 471 এর আইডিটা হচ্ছে এইটা, দি অর্ডার আইডি। সো আমি হচ্ছে অর্ডার আইডিটা হচ্ছে আমার পাথ ভেরিয়েবল হিসেবে সেট করছি। অথরাইজেশনে আমাদেরকে বিয়ারার টোকেন দিতে হবে, সিক্রেট কি সেট করা আছে স্টাফস। সো এখন যদি আমি এন্টার হিট করি, সো সিজে so another post request ছিল my bad, it is supposed to be get again, so there you go যে আপনি এই আইডি এগেইনস্টে বুক নাম্বার 1 was ordered, customer name ছিল 471, একটা চাচ্ছিলেন and other informations, so which is very much correct. So আমরা গেট দেখলাম, পোস্ট দেখলাম, এখন হচ্ছে আরেকটা টাইপ দেখাই, সেটা হচ্ছে যে let's say ডিলিট করার জন্য, সেটা হচ্ছে ডিলিট করার জন্য আইডিয়াটা এইটা, this time we need delete, yes, so স্যার ওই যে প্যারামিটার যে দুই টাইপ দেখাচ্ছে, যে কুয়েরি আর পাথ প্যারামিটার, এই দুইটা কোনটা কখন ইউজ করতে হবে? ও আচ্ছা, সো এটা হচ্ছে আমরা তো অলরেডি দেখছি, রাইট, যে সো দেখেন এখানে আমার বেস ইউআরএল বুকস, সো এটা দিয়ে হচ্ছে আমরা সবগুলো বই নিয়ে আসতেছি, ঠিক আছে, দেখেন 1 2 3 4 5 6 সবগুলো বই নিয়ে চলে আসছি। এখন আমি চাচ্ছি যে আমি শুধু ফিকশন টাইপের অথবা নন ফিকশন টাইপের কি বই আছে সেটা দেখতে, তাহলে আই ক্যান ক্লিক দিস, তাহলে কি হলো, কোয়েরি প্যারামিটার সে সিলেক্ট করলো, এখন সে আপনাকে শুধু ওই বইগুলো নিয়ে এসে দেখাবে যেগুলো হচ্ছে নন ফিকশন। তাহলে দুইটা বই ছিল এন্ড ইউ সি টু বুকস লাইক দ্যাট। এখন চিন্তা করেন যে এখানে কি কি টাইপের বই আছে, ঠিক আছে, সো let me just input something random and send this, সার্ভার আমাকে একটা ব্যাড রিকোয়েস্ট দিয়ে বলবে যে আপনার ইনভ্যালিড ভ্যালু ফর কোয়েরি প্যারামিটার টাইপ, এই যে কোয়েরি প্যারামিটার টাইপ এটার জন্য হচ্ছে আমি ইনভ্যালিড ভ্যালু বসাইছি যেটা হচ্ছে ASDF, তাহলে মাস্ট বি ফিকশন অর নন ফিকশন। তাহলে আপনার সার্ভার জানে যে আপনার কি কি টাইপের বই আছে, তো সে বলছে যে ফিকশন অথবা নন ফিকশন এক্সিস্ট করে, ঠিক আছে। সো এখন যদি আমার এখানে আরো বই থাকতো যে সাইফাই কমিক, ইউ আন্ডারস্ট্যান্ড, যে এই জিনিসপত্রগুলো এখানে লিস্টে আসতো, এখন অনেকগুলো টাইপের মধ্যে আপনার তো স্পেসিফিক একটা টাইপ বই ভালো লাগতে পারে, আপনি চাচ্ছেন যে ওই বইটা এক্সিস্ট করে কিনা, এবং সেটা হচ্ছে মেবি সাইফাই সেকশনে, তাহলে আপনি চাচ্ছেন যে শুধু সাইফাই বইগুলো দেখতে এবং সেখানে আপনার ডিজাইন বইটা আছে কিনা। তাহলে এই সিচুয়েশনে এই যে এটা কাইন্ড একটা কি সর্টিং টাইপ, রাইট, আপনি প্রেফারেন্স সেট করতেছেন, আমি শুধু এই স্পেসিফিক টাইপ বই চাচ্ছি, তাহলে এইটার জন্য হচ্ছে আমরা এখানে কোয়েরি প্যারামিটার সেট করতেছি। তাহলে এই যখন আপনি হচ্ছে এখানে ফিকশন লিখবেন তখন আপনাকে সে বই দেখায় দেবে। সেম জিনিসটা হচ্ছে যে সেম জিনিসটা না, এই যে যখন অর্ডার প্লেস করা হলো, সো আমি চাচ্ছিলাম সবগুলো অর্ডার দেখতে, ঠিক আছে, সো এই যে দেখেন আপনি সবগুলো অর্ডার দেখলেন, রাইট, আপনার দুইটা অর্ডার প্লেস করা হয়েছে। নাও থিঙ্ক অফ এ সিনারিও যে একটা কাস্টমার অর্ডার প্লেস করছে, করার পরে বলতেছে যে তার অর্ডারের আপডেটটা কি, বা সে একটা অর্ডার প্লেস করছিল এটা প্রসেস হয়েছে কিনা, সো অন এন্ড সো ফর্থ। তাহলে এখন আপনি আমাকে বলেন তো এটা কি আমি কোয়েরি প্যারামিটার দিয়ে করতে পারবো? দি অ্যান্সার ইজ নো, বিকজ আমাকে এখানে একটা স্পেসিফিক আইডি সেট করতে হচ্ছে, রাইট, যে একটা কাস্টমার যে অর্ডার প্লেস করছে সেটা কিন্তু একটা ইউনিক আইডি দিয়ে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই যে সিচুয়েশন যেখানে আমি একটা স্পেসিফিক জিনিস দেখতে চাচ্ছি, সেম ওয়েতে আমরা যখন একটা স্পেসিফিক বই দেখতে চাচ্ছিলাম, তাহলে এই যে সিচুয়েশনগুলো যখন আমি একদম ডিটেইলসে কোনো কিছু দেখতে চাচ্ছি এবং সেটা সিঙ্গেল একটা জিনিস আমি গেট করতে চাচ্ছি, ওই সিচুয়েশনগুলোতে আমরা হচ্ছে আপনার এই কোয়েরি প্যারামিটারের বদলে আমরা পাথ ভেরিয়েবলটা অ্যাসাইন করা হয়, ঠিক আছে, বুঝা গেছে? ওকে, সো ডিলিট অর্ডারটা দেখাতে চাচ্ছিলাম, সো লেটস গো টু ডিলিট, ক্রিয়েট আ রিকোয়েস্ট, তাহলে এটা হচ্ছে আমাদের ডিলিট হবে।
ডিলিট করার জন্য হচ্ছে endpoint এটা base URL save as, let's name it delete order and save it. ফাইন, তাহলে ডিলিট করার জন্য কি লাগবে? অথেন্টিকেশন লাগবে এবং বডিতে কিছু একটা পাস করতে হবে। তাহলে একটা এক্সাম্পল দিছে, দেখেন যে অর্ডার স্ল্যাশ দিস, এই আইডিয়াটা ইন্ডিকেট করে যে আমার এখানে কোয়েরি প্যারামিটারে হচ্ছে অর্ডার আইডিটা, সরি কোয়েরি প্যারামিটার না, এটা হচ্ছে পাথ ভেরিয়েবলে আমাদের স্পেসিফিক আইডি দিতে হবে এবং এখানে আমাদের বেয়ারের টোকেনটা বসাইতে হবে, যেহেতু অথরাইজেশনের কথা বলে দিয়েছি। লেটস set the value of the order ID যেটা আমরা ডিলিট করতে চাচ্ছি। So show all orders, right? So let's say যে 471 এর যে অর্ডারটা সেটা আমরা ডিলিট করতে চাই। ডিলিটে যাব, ডিলিট সেভ করলাম, অর্ডার আইডিতে হচ্ছে ভ্যালুটা দিয়ে দিচ্ছি, অথরাইজেশনে হচ্ছে বেয়ার টোকেনটা দিচ্ছি এন্ড সেন্ড দ্য রিকোয়েস্ট, এবং সার্ভার আপনাকে বলবে যে there is no content for this request except for headers. So basically you understand that the order has been deleted. So এখন আমি যদি হচ্ছে একটা অর্ডার দেখতে চাই যে এই যে 471টা ডিলিট করছি, তাহলে সেম রিকোয়েস্টটা যদি পাঠাই এই অর্ডার দিয়ে, তাহলে সেটা যদি ডিলিট হয়ে থাকে, এখন যদি আমি সেন্ড করি তাহলে ইট উইল সে টেল মি যে there is no order with the ID this, right? Because আমি এই অর্ডারটা অলরেডি ডিলিট করে ফেলছি। এবং আরও শিওর হওয়ার জন্য আমরা এতক্ষণ দেখতেছিলাম যে আমাদের দুইটা অর্ডার ছিল, এখন যদি আবার এন্টার সেন্ড করে তাহলে আমরা দেখবো যে একটা অর্ডার আছে এবং সেটা 470 থেকে ছিল। সো আই হোপ নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে ডিলিটটাও কীভাবে করতেছে। তাহলে ওই যেটা বলছিলাম যে এখানে কেন অথরাইজেশনের দরকার করতেছে, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে কেউ চাইলে যদি আপনার এপিআইটা এটা অ্যাক্সেস করে একটা অর্ডার ডিলিট করে দেয় বা কিছু অর্ডারের ভ্যালু চেঞ্জ করে ফেলে, একটা কাস্টমার 10টা প্রোডাক্ট অর্ডার করছে তার এগেন্সে 15টা দিয়ে দিল, সো ইউ আন্ডারস্ট্যান্ড ইটস গোনা বি আ ম্যাস। সো এটা অবশ্যই আপনারা তিনি এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে কোথায় আপনার অথেন্টিকেশন দিতে হবে, মানে দেওয়া উচিত এবং কোথায় দেওয়া উচিত। তাহলে এরকম অনেকগুলা রিকোয়েস্ট টাইপ এক্সিস্ট করে, গেট, পোস্ট, পুট, ডিলিট যেগুলো বললাম। সো ইট উইল ডিপেন্ড অন দ্য টাইপ অফ দ্য রিকোয়েস্ট ইউ আর সেন্ডিং এবং সেটা আপনার ওয়েবসাইটে বা আপনার প্রোগ্রামে কী কাজ করতেছে। সবগুলো তো দেখানোর টাইম নেই, বেশি টাইম নেই। সো আমি এখন জাস্ট আপনাদের যেটা বললাম যে আপনারা যখন একটা রিয়েল প্রজেক্ট ক্রিয়েট করবেন সেটাতে কীভাবে কাজ করবেন। সো আমি হচ্ছে যে লারাভেলে একটা ছোট প্রজেক্ট ক্রিয়েট করছি, সেটাই আপনাদের কাছে দেখাতে চাই। সো let me just show that. সো আমি লারাভেলে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি এবং হচ্ছে যে just run this and এই হচ্ছে সেই লিঙ্কটা যেটা আমাকে দিয়ে বলতেছে যে আমার ওয়েবসাইটটা হচ্ছে এই লিঙ্কে আপ অ্যান্ড রানিং। তো আপনারা যারা হচ্ছে যে লারাভেল নিয়ে কাজ করতেছেন এবং লোকাল হোস্ট সেট করবেন এটসেট্রা এটসেট্রা, সেই সময় যে ওয়েব অ্যাড্রেসটা বাই ডিফল্ট 127.0.0.1 এই পোর্ট দিয়ে হচ্ছে বেসিক্যালি লোড হয়। বাট আমি হচ্ছে এখানে হার্ড নামে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। সো এটা হচ্ছে সবচেয়ে আপডেটেড ভার্সন, যেটা দিয়ে বেসিক্যালি আপডেটেড আইডিয়া, যেটা দিয়ে হচ্ছে আপনাকে লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করতে হেল্প করে। আপনাকে কম্পোজার, আপনার জ্যাম্প, আপনার সার্ভার, আপনার এটসেট্রা এটসেট্রা কোনো কিছুই আলাদা করে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয় না। সো দিস ইজ জাস্ট ওয়ান ক্লিক ওয়ে টু ইনস্টল দ্য লারাভেল প্রজেক্ট অ্যান্ড দেন ইউ জাস্ট ক্রিয়েট দ্য প্রজেক্ট অ্যান্ড স্টার্ট ডুইং দিস। যারা হার্ড নিয়ে কাজ করেন নাই, হাইলি এনকারেজ এটা দেখতে, ইটস জাস্ট ওয়ে মাচ ইজিয়ার। ওইটা দিয়ে যদি প্রজেক্ট ক্রিয়েট করি তখন এটা হচ্ছে এই লিঙ্কটাতে ওপেন হয় যে প্রজেক্ট নেম ডট টেস্ট, এই লিঙ্কে বেসিক্যালি ইনস্টেড অফ 127.0.0। আচ্ছা, এনিওয়ে, সো দেয়ার আর লট অফ থিংস। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এখানে কিছুই নেই, আন্ডারস্ট্যান্ড, এটা বললাম যে বেসিক স্টাফস।
তাহলে আমার ওয়েবসাইটে হচ্ছে আমার কিছু রাউটস আছে, যেমন দিস স্ল্যাশ ইন্ডিকেটস, এটা হচ্ছে যে দিস থিং, এটা হচ্ছে আমার সেই অ্যাড্রেস। সো এটার পরে যদি আমি স্ল্যাশ দিই, সরি, তো বেসিক্যালি ইট উইল টেক মি টু দ্য হোম পেজ, দ্যার ইজ নাথিং। হ্যাঁ, আরেকটা এন্ড পয়েন্ট আমি ক্রিয়েট করছি যে স্টুডেন্টস, ইয়া রাইসা, স্যার আরেকটা ক্লাস আছে 2টায়। ইয়েস ইয়েস, আই এম জাস্ট ফিনিশিং উইদিন 2 minutes 3 minutes, ছেড়ে দেবো অ্যাটেন্ডেন্স দিই। আচ্ছা, সো এই যে আমার একটা এন্ড পয়েন্ট ক্রিয়েট করছি ইন মাই প্রজেক্ট, সেটা হচ্ছে স্টুডেন্ট। তাহলে এটা দিয়ে হচ্ছে আমি এরকম স্টুডেন্টকে হচ্ছে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা ট্রাই করব। সো ইফ আই ওয়ান্ট টু টেস্ট দ্যাট, হ্যাঁ, এটা হচ্ছে সেম, এই যে আমার এখানে ক্রিয়েট করা আছে। সো সামথিং টেক, সো ফার্স্ট অফ অল আমি যদি হচ্ছে টেস্ট সেন্ড করি, তাহলে হচ্ছে আমার কাছে এগুলো রিপ্রেজেন্ট করতেছে। সো লেটস গো টু হচ্ছে স্টুডেন্টস, এটা যদি সেন্ড করি তাহলে এই রেসপন্স আসতেছে। নাও ইউ মাইট বি ওয়ান্ডারিং যে হোয়াট ইজ দিস, এটা কেন আসতেছে। আর আগে যখন আমরা গেট রিকোয়েস্টগুলো দিয়েছিলাম তখন তো ডিফারেন্ট একটা জিনিস আসতেছিল, যেটা বেসিক্যালি ছিল যে আপনার যে জেসন ফরম্যাটে আসতেছিল। আমি এখন যে রিকোয়েস্টটা সেন্ড করলাম এটা ডিফারেন্ট কিসের জন্য, দ্য থিং ইজ দ্যাট এটা আপনার কোডের উপর ডিপেন্ড করে। আমি যে এখানে যে জিনিসটা সেন্ড করতেছি ইজ রিটার্নিং আ ভিউ, সেটা হচ্ছে এরকম একটা ফাইল রিটার্ন করতেছে, দিস ফাইল, এবং এইটাতে বেসিক্যালি যে লেখা আছে সেটা বেসিক্যালি সে সেন্ড করে দিচ্ছে। হ্যান্স ইউ আর সিইং ইট দিস লাইক দিস। এখন আপনি যদি চান যে ওকে এটা আমি হচ্ছে আগের ফরম্যাটটাতে দেখতে চাই, তাহলে এটাকে কিছু মডিফিকেশন করলে বেসিক্যালি হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যায়। সো দিস ইজ ইট। এখন যখন আমি রিকোয়েস্টটা সেন্ড করব, ইউল সি যে স্টুডেন্টের ইনফরমেশন আসতেছে এন্ড জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান্স। তাহলে আপনাদের প্রজেক্টগুলো ক্রিয়েট করে ঠিক সেম ভাবে এই জাস্ট এই এন্ড পয়েন্টটা দিয়ে আপনি চেক করতে পারেন উইদাউট ইভেন রানিং দ্য প্রজেক্ট, যে আমার অ্যাকচুয়ালি সামনে কি আছে সেটা দেখার দরকার পড়ে। ফাইন, সো বেসিক্যালি এটার উপর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, গুগল ক্লাসরুমে ইন ডিটেইলসে পোস্ট করে দেব, দেখে নেবেন। সো লেটস জাস্ট টেক দি অ্যাটেন্ডেন্স এন্ড ফিনিশ ইট। ক্লাস আছে। স্যার যখন আমি অ্যাসাইনমেন্ট করতে যাব, মানে আজকের হ্যাঁ। ক্লাসের কন্টেন্টগুলো তো আমার আবার রিভিজিট করা লাগতে পারে, তাই না? সো কোনো রিসোর্সেস আছে Yes, I mean if you search YouTube, Postman related অনেক রিসোর্স আছে। আমি ওই গুগল ক্লাসরুমে পোস্ট করার সময় সেটাও মেনশন করে দেব যে কিভাবে ইউজ করতে হয় স্টাফ, ঠিক আছে? সো আচ্ছা, থ্যাংক ইউ স্যার। Section 9, right? All right, Toha Hussain. Toha. All right, Nusrat Tasim. Tasnim Hassan. Yes, sir. Nujhat. Tasnim. All right, Raisa. Present, sir. Mustafina Zuwardar. Present, sir. Sadiqur Rashid. Present, sir. Wahidul Islam. Present, sir. Ahmed Riyasat. Present, sir. Muhtadi Muizur. Present, sir. Shahadat Singh. Present, sir. Mushir Rahman. Present, sir. Sayyida Mahmouda. Present, sir. Tamanna Islam Tazim. Present, sir. Sakib Sadman. Yes, sir. Shakil Ahmed. Yes, sir. Mehrab Islam. Zubair Hussain. Zubair Hassan. Zubair. Ahnaf Ahmed. Shafat Reza. Reza. Nazmul Sakib Ryan. Present, sir. Mohammad Azman Hussain. Present, sir. Abrab Hussain. Present, sir. Sadman Rahman. Present, sir. Saima Subhan. Present, sir. Zulkar Nain. Khalid Al Kafi.
Present, sir. মাহবুবুর রহমান, তৌহিদ চৌধুরী, Present, sir. ইসরাত কায়েস, প্রেজেন্ট স্যার। রাকিবুর রহমান, মাহমুদুর রহমান, জুলকার নাই। এতক্ষণ কই ছিলেন জুলকার? ওকে, সো মাহমুদুর রহমান, অনিক মিত্র, Present, sir. তুলি, মারিয়া হাসান তুলি, শ্রী হোসেন Yes, তুলি, sir. আব্দুল্লাহ কায়ুম, Present, sir. কাফি, Present, sir. রাফিয়াত জামান, মাহি বিনতে মাহমুদ, আরাফ, Present, sir. সাকিব রায়হান। Present, sir. যারা মিস গেছেন একবার কল করতেছি: তোহা হোসেন, মেহরাব ইসলাম, জুবাই হাসান, সাফত রিজা, মাহবুবুর রহমান, রাকিবুর রহমান, এমডি মাহমুদুর রহমান, এন্ড হচ্ছে মাহি বিনতে মাহমুদ। মাহমুদুর রহমান প্রেজেন্ট। ওকে, আর কারো মিস না গিয়ে থাকলে দ্যাটস দি এন্ড অফ দ্য ক্লাস। থ্যাংক ইউ। স্যার রাকিবুর রহমান প্রেজেন্ট দিলাম তো ওকে, 29 Sir. ইয়া, Hello, sir. ইয়েস, কে? স্যার আমাদের ক্লাস কি আজকে রেকর্ড করা হয়েছে? ফার্স্টেই তো বলছি স্যার, রেকর্ডিং টুল আমার কাছে নাই, সো কেউ পার্সোনালি করে থাকলে হয়তো থাকতে পারে। আচ্ছা। ওকে, অলরাইট, আর কারো কোনো কোয়েরি না থাকলে, অ্যাটেন্ডেন্স মিস কি না থাকলে দ্যাটস দি এন্ড। থ্যাংক ইউ। জুলকান